which of the following god becomes supreme during the later Vedic age? Which of the following god becomes supreme during the later Vedic age? না পরবর্তী বৈদিক যুগে নিম্নলিখিত কোন ঈশ্বর সর্বোচ্চ হয়ে ওঠেন? ঠিকই আছে, ইন্দ্র, অগ্নি, প্রজাপতি, বিষ্ণু। কে ছিল? প্রজাপতি। প্রজাপতি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট। শতপথ ব্রাহ্মণ and তৈতরীয় ব্রাহ্মণ are the Brahmin text of which Veda? শতপথ ব্রাহ্মণ আর তৈতরীয় ব্রাহ্মণ কোন বেদের ব্রাহ্মণ গ্রন্থ? যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ এন্ড সামবেদ। এক্ষুনি ক্লাস করলাম যজুর্বেদ। তো যজুর্বেদের অংশ, আমরা যজুর্বেদ দেখব, এখানেও যজুর্বেদ। তো এই যজুর্বেদ দুটো ব্রাহ্মণ সম্বন্ধে বলে, ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর সব থেকে বৃহত্তম যদি বলি, আমরা সব থেকে ওল্ডেস্ট বেদের নাম, এই ব্রাহ্মণের নাম কি বলেছিলাম? শতপথ ব্রাহ্মণ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। এখানে কৌরব অ্যান্ড পাণ্ডব, দ্য কৌরবস অ্যান্ড পাণ্ডবস বিলংস টু, এক্ষুনি একটু আগেই ক্লাস করেছি, দ্য কৌরব অ্যান্ড পাণ্ডবরা কোন বংশের অন্তর্গত ছিলেন? না কুরু না পুরু? পুরু, কুরু, কুরু স্যার, পুরু নয়, কুরু। কুরু বংশের ছিল কৌরব, আর পাণ্ডবরা কুরু বংশের ছিল। তো অ্যান্সার হবে কুরু ডাইনেস্টি, কারণ পুরু আর ভারত দুজনে মিলে তৈরি হয় কি? পুরুষ। ঠিক আছে, তো এই নিয়ে এটা কুরু বংশজাত ছিল, এটা কৌরব আর পাণ্ডব। নেক্সট, তারপরে কোশ্চিন 4, দ্য জয় সংহিতা। জয় সংহিতা কোন গ্রন্থের আসল নাম? দ্য জয় সংহিতা ইজ অরিজিনাল নেম অফ হুইচ টেক্সট? একটা হচ্ছে বিষ্ণু পুরাণ, মহাভারত, রামায়ণ অ্যান্ড নান অফ দিস। আর এখানে আছে স্যার বিষ্ণু পুরাণ। কোন জয় সংহিতা কোন অরিজিনাল টেক্সটের অ্যাকচুয়াল নাম? স্যার মহাভারত। ঠিক আছে, ছোটবেলায় পড়তাম না স্যার, মহাভারত। মহাভারতের অ্যাকচুয়াল নাম হচ্ছে স্যার জয় সংহিতা। ঠিক আছে, মহাভারতের অ্যাকচুয়াল নাম হচ্ছে জয় সংহিতা। ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন্স আসবো স্যার, কোশ্চেন নাম্বার 5, দ্য অনলি বেদা টু হ্যাভ বিন রেন্ডার্ড। সঙ্গীতের মাধ্যমে পরিবেশিত হতো একমাত্র বেদের নাম কি স্যার? সঙ্গীত পর্ষ, সামবেদ পর্ষ। তো সামবেদে কি থাকে? সঙ্গীত নিয়ে চর্চা হয়। তো সামবেদ সঙ্গীত নিয়ে চর্চা হয়, এটা তো সামবেদ। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেন থেকে দেখলে আর ক্লাস করলে স্যার এখানেই ক্লাস কমপ্লিট হয়ে যায়। বাড়িতে গিয়ে জাস্ট কি করবে জানো তো? বাড়িতে গিয়ে ওটার একটা রিভিশন দিলে, রিভিশন দিতে স্যার আধ ঘন্টাও টাইম লাগবে না, তো কমপ্লিট। তো এই জন্যেই এখানেই পড়াশোনা করে নাও, বাড়িতে এক্সট্রা করো। ঠিক আছে, পড়াশোনাটা এইভাবে করতে হয়। অনেক কোশ্চেন আসে না। কোশ্চেন 6, হোয়াট ওয়াজ দ্য ঋগ্বেদিক নেম অফ রবি রিভার? কোন রিভারের? আমরা দেখো ঋগ্বেদেতে রবি রিভারের সম্বন্ধে আমরা জানি, যেটা কি না সিন্ধু নদের ট্রিবিউটারি। সিন্ধু নদের যে উপনদীগুলো ছিল সেই সব ছিল। তার আবার আমরা ফার্স্ট ক্লাসে তার ওই ঋগ্বেদিক নামগুলো পড়েছিলাম। তো রবির ঋগ্বেদিক নাম কি ছিল? পুরুষানী। রবির নদীর ঋগ্বেদিক নাম কি ছিল? পুরুষানী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 6। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, তো উপর দিকে চলে যাচ্ছে 6, 7। ঋগ্বেদিক টাইমে the battle was what battle? আচ্ছা, the battle which is the story of Mahabharata most probably took place around, বলছে এই যে মহাভারতের যে ব্যাটলটা হয়েছিল, এই ব্যাটলটা অ্যাকচুয়ালি এই স্টোরিটা কোন সময়ে টুক প্লেস হয়েছিল, ঘটেছিল? তো মহাভারতের গল্পটি সম্ভবত সংঘটিত হয়েছিল কোন বিসিতে? 1000 বিসি, 2000 বিসি? স্যার গল্প তো নেই, অ্যাকচুয়ালি আমরা মহাভারত আর রামায়ণ সম্বন্ধে জানবো 1500 বিসি থেকে কত বিসির মধ্যে? 600 বিসির মধ্যে। এর মধ্যে আমরা এই একটু আগে ক্লাস করেছি তো ঋগ্বেদিক টাইম, এর মধ্যে একটু আগে ক্লাস করেছি যে আমরা 1000 বিসি থেকে 600 বিসির মধ্যে আমরা দুটো কাব্যগ্রন্থ লেখা হয় যার নাম মহাভারত অ্যান্ড রামায়ণ। এই জন্য এই যুগটাকে বা পরবর্তী বৈদিক যুগ বা লেটার বেদিক এজকে এপিক এজও বলা হয়, এপিক এজও বলা হয়। ঠিক আছে স্যার,
তার মানে এইটা 1000 বিসির মধ্যে অ্যান্সার হবে 1000 বিসি, ঠিক আছে স্যার? 1000 বিসি থেকে 600 বিসির মধ্যে, তো অ্যান্সার 600 বিসি তো নেই, তো 1000 বিসি। অ্যাকচুয়াল বিসিটা জানা যায়নি, 1000 বিসি থেকে 600 বিসির মধ্যেই এটা হয়, এটা জানা গেছে। নেক্সট কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগের বিশ্বাস অনুসারে নিম্নলিখিত দেবতাদের মধ্যে কোনগুলি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিল? তার মানে দিয়ে অ্যাকর্ডিং টু দ্য লেটার বেদিক এরা বিলিভস হুইচ অফ দ্য ফলোইং গডস ওয়্যার ইলেক্টেড ডেমোক্রেটিক্যালি। অ্যাকচুয়ালি কি হয়, গণতান্ত্রিকভাবে এইভাবে নয়, যে বেদ মানে অ্যাকচুয়ালি যে দেবতাকে তার বিভিন্ন রকমের সাইন দিয়ে চেনা হতো, আর সাইন দিয়ে চেনা হলো মানে সবাই মিলে এটাকে সাইনগুলোকে ইউজ করতো, এই জন্য এটাকে ডেমোক্রেটিক্যালি বলা হয়েছে, গণতান্ত্রিকভাবে বলা হয়েছে। তো কোন দেবতাকে? স্যার প্রজাপতিকে অ্যাকচুয়ালি বিভিন্ন সাইন উপস্থাপন করে এই দেবতাকে চেনা যেত, ঠিক আছে? তো প্রজাপতির নাম কি ছিল? ব্রহ্মা। নেক্সট, এরপরে আসবো 8-9। ডিউরিং দ্য later Vedic age, collections of taxes and tributes was done by which of the following? পরবর্তী বৈদিক যুগে কর এবং কর আদায়ের নিম্নলিখিত কোনটি দ্বারা করা হতো? অ্যাকচুয়ালি এই যে পরবর্তী বৈদিক যুগ ছিল, এই পরবর্তী বৈদিক যুগে যে কর আদায় করা হতো, এটা কে করতো? স্যার ট্যাক্স কালেক্টর যে হতো তার নামও ছিল, কিন্তু ট্যাক্স কালেক্টর অ্যাকচুয়ালি হেড কে? ট্যাক্স কালেক্ট কে করতো? রাজা। ব্যাস, এখানে তাদের নাম ছিল না, রাজা করতো শুধু, এটা দ্য কিং বলে দেবে। নেক্সট 10 number question, which among the following forms a bride between karma, way of work, and জ্ঞান মার্গ, the way of knowledge? ধরো যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কর্ম এবং জ্ঞান মার্গের মধ্যে সেতু বন্ধন তৈরি করে? ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, এটা রেলওয়ের কোশ্চেন, এনটিপিসির কোশ্চেন, ইম্পর্টেন্ট। এবার বলতে তুমি স্যার ইম্পর্টেন্ট কোথা থেকে হচ্ছে? তো জ্ঞান মার্গ এবং কর্মের মধ্যে সেতু বন্ধন হতো, কে করতো? তার নাম হচ্ছে স্যার অরণ্যক করতো সেতু বন্ধন আর জ্ঞান মার্গের মধ্যে কাজ করতো। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা, যখন আমরা স্যার অরণ্যকে কি দিচ্ছি, অরণ্য মানে কি স্যার? ফরেস্ট। আর ফরেস্টে কারা যেত? হারমিটসরা, সন্ন্যাসী। তারা কি করতো না, কুচ্ছ সাধন করে তাদের সেখানে জীবনযাপন পালিত করতো, এবং এই জীবনযাপন পালিত করতো শুধু কেবলমাত্র ফরেস্টে নয়, ফরেস্টে গিয়ে তারা জ্ঞান অর্জন করতে যেত। তো এই জ্ঞান অর্জন আর রিয়েল লাইফ, এই দুটির মধ্যে যে সংবন্ধন তৈরি করতো, যে মিশ্রণ সেতু তৈরি করতো, তাকে অরণ্য বলে। তুমি যদি অরণ্যে না যেতে, তাহলে তুমি জ্ঞানের সঙ্গে তোমার জীবনের সেই সেতুটা বন্ধন করতে পারতে না, তুমি বুঝতে পারতে না। তোমার মধ্যে যদি জ্ঞান না থাকে, পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল জিনিস কি জানো? পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল জিনিস কি জানো স্যার? নলেজ। যার কাছে নলেজ নেই, তার কাছে সব কিছু থাকলেও সে সুখী হয় না। ভালো করে বোঝো স্যার, তোমাকে কয়েক কোটি টাকার মালিক করে দেওয়া হলো, সমস্ত পৃথিবীটা রাজা করে দেওয়া হলো, কিন্তু তোমার কাছে নলেজ নেই। কিসের নলেজ নেই? তোমার নিজস্ব কোনো নলেজ নেই যে রাজা হওয়ার পর রাজার কর্ম কি, প্রকৃতিকে কিভাবে ইউজ করব, কাকে কিভাবে ব্যবহার করব, সেই নলেজই নেই। আর যদি তোমার কাছে নলেজ না থাকে, তুমি কোনোদিন সুখী হতে পারো না। তোমার কাছে কয়েক কোটি টাকা থাকলেও তুমি সুখী নও, ভেতরে ভেতরে দেখবে তুমি গুমড়ে মরছো। তার মানে যার কাছে নলেজ থাকবে, সে ছোট ছোট জিনিসের ওপর মধ্যেও না আনন্দ খুঁজে বেড়াবে, আর তখনই তুমি অ্যাকচুয়াল আনন্দ পাবে, নয়তো কোনো জিনিসের উপর বিশেষ করে। তো নলেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট এনি আদার থিংস বলবো। নেক্সট তারপরে আসবো স্যার 11 which Veda is also known as ব্রহ্মবেদা। তো আমরা কোন বেদকে ব্রহ্মবেদ বলি? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্রহ্মবেদা। which Veda is most important is ব্রহ্মবেদা। অথর্ববেদকে স্যার অথর্ববেদকে ব্রহ্মবেদ বলা হয়, এটা খুব ভালো করে মনে রাখবে। অথর্ববেদ ইজ কল্ড অ্যাজ ব্রহ্মবেদ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 12, question number 12. Which of these Vedas was not composed in later Vedic civilizations? এর মধ্যে পরবর্তী বৈদিক যুগে কোন বেদ তৈরি হয়নি, লিখিত হয়নি?
ঋগ্বেদ, ঋগ্বেদ হয়েছে কেবলমাত্র ঋগ্বেদিক টাইমে, মানে আগে আর্লি বেদিক টাইমে, কিন্তু তারপরে যতগুলো হয়েছে সেগুলো লেটার বেদিক টাইমে হয়েছে। নেক্সট কোশ্চিন আমরা আসবো 13 নাম্বার কোশ্চিন। 13 নাম্বার কোশ্চিনে দেখবো যে 13 number question, which is one of the largest Brahmana text? ব্রাহ্মণ টেক্সট কোনটা সবথেকে লার্জেস্ট? শতপথ ব্রাহ্মণ। তো শতপথ ব্রাহ্মণ। কোশ্চেন্স গুলো এখন তো হয়ে যাচ্ছে স্যার, এখন হয়ে যাওয়ার পর কিছুদিন পর আবার ভুলতে শুরু করবে। গভর্নমেন্ট সার্ভিসের মজাটা এখানে, যত টাইম যাবে তত তুমি ভুলতে শুরু করবে। এই জন্য গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপার হচ্ছে, যেদিন তুমি পড়াশোনা বন্ধ করে দেবে, বেশি নয় 1 মাস, সেদিন তুমি দেখবে তোমার কাছে আর কিচ্ছু নেই, সব জিরো। তো গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপার হচ্ছে লাগাতার প্রসেসের মধ্যে রাখতে হয়, সেটা 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, আর 6 ঘন্টার বেশি কাউকে পড়তে বারণ করি, তাহলে চাকরিটা আর হবে না। তো গভর্নমেন্ট সার্ভিসের মাস্টার হয়ে যেতে পারো, চাকরি আর হবে না, ঠিক আছে? তো 6 ঘন্টা সব থেকে বেস্ট। তারপরে যদি করো স্যার প্র্যাকটিস করো, পড়ো না, পড়ার বলতে আমি পড়াশোনার কথা বলছি। 6 ঘন্টা পড়ার পর যদি টাইম থাকে তুমি প্র্যাকটিস করতে পারো, কিন্তু অ্যাটলিস্ট 2 ঘন্টা তোমাকে পড়াশোনা করতেই হবে। পড়াশোনা মানে চেঁচিয়ে চেঁচিয়ে কিছু নয়, পড়াশোনা মানে খুব ধীর স্থির মানসিকভাবে বুদ্ধিদীপ্তভাবে একটা যে জিনিসটাকে পড়ছো তার অ্যাকচুয়ালি করে চলে যাও, যে এর মেন ব্যাপারটা কি আছে। তো এই ব্যাপারটা জানার পর কোশ্চেন লাগাও, আর কিছুই নেই স্যার, এটাই মেন জিনিস। এখানে মুখস্থ করার কিছু নেই, তোমাকে পাতার পর পাতা লেখারও কিছু নেই, কেউ কিচ্ছু বলবে না। তোমাকে যেটা হবে কোশ্চিন জানতে হবে, কন্টেন্টটা জানতে হবে, তার মধ্যে কোশ্চিনসগুলোকে নিয়ে আসতে হবে এবং কোশ্চিনসগুলোকে অ্যাপ্লাই করতে হবে, ব্যাস আর কিছু নেই। আর কোশ্চিনের সাথে অ্যান্সারের একটা সেতু বন্ধন, সেটা এই ডেসক্রিপটিভ ক্লাস সাহায্য করবে, ব্যাস আর কিছু না। তো মুখস্থ করো না, যেটা করো সেটা প্র্যাকটিস করতে করতে দেখবে অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে। এই যে তুমি বারবার শতপথ ব্রাহ্মণ শুনছো, তো তোমার তো শতপথ মাথায় এসে গেছে, বাড়িতে গিয়ে 1-2 বার দেখলেই তো হয়ে যায়। 13। আচ্ছা, নেক্সট আমরা করবো 14। When the king ascended the throne, the Purohit performed the yajnas, এটা যজ্ঞ বলতে হয়, to confer supreme power to king, দেখো to the king। যখন কোনো রাজা সিংহাসনে আরোহণ করতেন, তখন পুরোহিত রাজাকে সর্বোচ্চ ক্ষমতা প্রদানের জন্য একটা যজ্ঞ করতেন। এই যজ্ঞটার নাম কি ছিল? এটা খুব ইম্পর্টেন্ট। এই যজ্ঞটা স্যার ওই যে মহাযজ্ঞ বলতো, আমরা বলেছিলাম ওই সময় লেটার বেদিক পিরিয়ডে মহাযজ্ঞ হতো, এই যজ্ঞটা মহাযজ্ঞেরই একটা সমতুল্য যজ্ঞ। এটা রাজা যখন সিংহাসন আরোহণ করতেন, তখন কল্যাণ সাধনের জন্য, রাজার কল্যাণ, রাজত্বের কল্যাণ সাধনার জন্য পুরোহিত একটা যজ্ঞ করতো, তার নাম হচ্ছে রাজসুয়া যজ্ঞ। রাজসুয়া যজ্ঞ, রাজসুয়া যজ্ঞ ইজ আ ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। নেক্সট, in the later Vedic civilization, caste was decided by occupation, birth, marriage and king। বলছে আমরা যখন পরবর্তী বৈদিক সভ্যতায় আছি, তখন বর্ণ নির্ধারণ করা হতো কি দ্বারা? পেশা দ্বারা। আমরা এই কিছুক্ষণ আগে ক্লাস করেছি, সেখানে বলেছিলাম যে যদি আমরা ঋগ্বেদিক টাইমে থাকি, সেখানেও বর্ণভেদ ছিল, কারণ ঋগ্বেদিক টাইমে আমরা পুরুষা সুক্তা পড়েছি 10ম মণ্ডলে ঋগ্বেদের, সেখানে যেহেতু বর্ণ ছিল, এই বর্ণভেদ প্রথা যেটা চালু হয়েছিল সেটা সেই সময় কি অনুযায়ী? অকুপেশন বেসড। ঋগ্বেদিক টাইমে অকুপেশন বেসড, বাট লেটার বেদিক টাইমে বাই ব্রিথ, জন্ম অনুযায়ী। স্যার তার মানে কি হেরিডিটারি? বলেছিলাম না স্যার, হেরিডিটারি মানে জন্মগতভাবে যে যার বাবা যে কাজ করে তার ছেলে সেই কাজ করবে। নেক্সট কোশ্চেন, which Vedic literature explains the meaning of the hymns? স্যার এটা তো আগের ক্লাসেই করে নিয়েছি। হাইমস মানে কি? হাইমস মানে স্তোত্র বা যজ্ঞ, স্তুতি গান, যাকে ছন্দের সহকারে গাওয়া যেত। এই হাইমস গুলোকে যে এক্সপ্লেন করতো সে কে? ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ হাইমস কে এক্সপ্লেন করতো, ঠিক আছে? এখানে ব্রাহ্মণ হাইমস কে এক্সপ্লেন করতো। নেক্সট কোশ্চেন, শৌনকিয়া বা শৌনকিয়া অ্যান্ড পাইপাইট
উচ্চারণ অনেকটা এইরকম। শৌনকিয়া অ্যান্ড পাইপাইপ আর টু পার্টস অফ হুইচ বেদা, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় স্যার অথর্ববেদ। পতঞ্জলি বলে একজন বিখ্যাত মানুষ ছিলেন, জানেন তো পতঞ্জলি? এই পতঞ্জলি অথর্ববেদকে 8টি পার্টসে ভাগ করেছিলেন, বলেছিলেন ওনার মতো। কিন্তু এখনকার সময়ে এই অথর্ববেদকে 2টো পার্টসেই ভাগ করা হয়, একটা হচ্ছে শৌনকীয় আর পাপাই। ঠিক আছে, বুঝতে পেরেছো স্যার? অথর্ববেদে কি আছে স্যার, কি সম্বন্ধে জানতে পারি? অথর্ববেদে আমরা কি জানতে পারি? ঠিক আছে, নেক্সট তারপরে আসবো 17-18। Which of the following was the main occupations of later Vedic society? Later Vedic society তে মেন অকুপেশন কি ছিল? কৃষিকাজ। বাট ঋগ্বেদিক টাইমে প্রধান মেন অকুপেশন পাস্তোরাল, দ্যাট ইজ কল্ড ক্যাটল রিয়ারিং, মানে কি পশুপালন। নেক্সট এটা হচ্ছে স্যার এগ্রিকালচার, কৃষি। এরপরে আসবো 19। Which of the one of the following largest ব্রাহ্মণা টেক্সট? এটা তো হয়ে গেছে স্যার, শতপথ ব্রাহ্মণ সব থেকে লার্জেস্ট ব্রাহ্মণ টেক্সট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 20। The marriage of upper caste bride and the lower caste groom is known as, bride মানে কি? ব্রাইড মানে বর, সরি কোনে। ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর। ব্রাইড গ্রুম যদি একসঙ্গে বলি তাহলে এটার মানে কি? এটার মানে বর। আর শুধু ব্রাইড মানে হচ্ছে কনে। উচ্চ বর্ণের কনে আর নিম্নবর্ণের বরের বিবাহকে দ্য ম্যারেজ অফ, উচ্চ বর্ণের স্যার আমরা উচ্চ বর্ণের কনে দেখেছি, তার মানে কি অনুলাম আর প্রতিলাম দেখেছিলাম। অনুলামে উচ্চ বর্ণের ছেলে হবে, আর প্রতিলাম তাহলে এখানে হবে কোনটা স্যার? প্রতিলাম। অনুলামের অপোজিট প্রতিলাম। ঠিক আছে, তো প্রতিলাম বিবাহ। নেক্সট কোশ্চেন্স 21। Which of the following is the chief judge of the later Vedic period? লেটার বেদিক পিরিয়ডের সব থেকে চিফ জাজ, প্রধান বিচারক বা যেই যুগের প্রধান বিচারক, মানে দেখো লেটার বেদিক পিরিয়ডে একজন বিচারকও ছিল, সেটা আমি ওখানে ক্লাস করিনি, পলিটির মধ্যে বললে হয়ে যেত। যে কোশ্চেনগুলো ছেটে যাবে সেগুলো স্যার কোশ্চিনে পেয়ে যাব। আমি যদি টেক্সটে যদি কোনো একটা দুটো কোশ্চেন যদি আমি ছেড়ে দিই তাহলে সেটা আমি কোথায় পেয়ে যাব? টেক্সটে। তার মানে ডেসক্রিপশন করার পর স্যার অবজেক্টিভস করার পর তাহলে তোমার একটা কোশ্চেনও বাইরে যাবে না। তো এইখানে যে এই যে লেটার বেদিক টাইম আছে যে চিফ জাজ হবে, একে কি বলা হতো? গ্রামিনী মানে গ্রামের প্রধান, ভিসপতি ভিসের প্রধান, গোপা যে জনের যে প্রধান তাকে গোপা বলা হতো। এনার কাজ ছিল কি না পশুকে রক্ষা করা, ক্যাটল রক্ষা করা, শুদ্ধ দায়িত্ব ছিল। তাহলে বাদ বাকি পড়ে আছে কি? স্থপতি। তো এই স্থপতি ইনি ছিলেন স্যার এই লেটার বেদিক টাইমে জজ ছিলেন, ইনি বিচারক ছিলেন, প্রধান বিচারক, স্থপতি। নেক্সট কত? 22 নাম্বার। Where in the later Vedic period was the fought mainly for, এখানে যুদ্ধ হতো স্যার। ঋগ্বেদিক টাইমেও যুদ্ধ হতো স্যার। ঋগ্বেদিক টাইমে যুদ্ধের মেন কজ কি ছিল? মেন কারণ কি ছিল? গরু। কার কাছে কত গরু থাকবে সেটা ছিল মেন কজ, প্রধান কারণ। কিন্তু এখানে পরবর্তী বৈদিক যুগে যুদ্ধ মূলত কোন উদ্দেশ্যে সংগঠিত হতো? স্যার ফার্টাইল ল্যান্ড বা উর্বর জমি, এটার উদ্দেশ্যে। এটা স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন, ফার্টাইল ল্যান্ড বা উর্বর জমি। তার কারণ এখানে মেন অকুপেশন কি ছিল স্যার? মেন অকুপেশন ছিল কৃষি। নেক্সট 23. Which one of the following rivers was earlier known as বিতস্তা? স্যার আমরা যদি নিম্নলিখিত কোন নদীটি পূর্বে বিতস্তা নামে পরিচিত? বিতস্তা নামে পরিচিত ছিল স্যার ঝিলাম। তাহলে ঝিলাম যে নদীটি সেটি ঋগ্বেদিক টাইমে বিতস্তা নামে পরিচিত ছিলাম। ঠিক আছে, নেক্সট 24. In which Veda Shobha and Samiti are mentioned as the two daughters of Prajapati? বলছে প্রজাপতির দুটো, প্রজাপতি মানে ব্রহ্মা দুটো মেয়ে, একটার নাম কি শোভা আর একটা সমিতি। এটা কোন বেদে কথা বলা আছে? এটা স্যার একদম মেন্সের কোশ্চেন, WBCS মেন্সের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথা থেকে টানে কোশ্চেন? ভেতর থেকে, এত ভেতরে ঢুকে।
কোন বেদ শোভা এবং সমিতিকে স্যার প্রজাপতির দুই কন্যা হিসেবে উল্লেখ করেন? এটা স্যার অথর্ববেদ। অথর্ববেদ শোভা এবং সমিতিকে প্রজাপতির দুই কন্যা হিসেবে উল্লেখ করেন। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? অথর্ববেদ আমরা কি নিয়ে কথা হয়? ব্ল্যাক ম্যাজিক। ঠিক আছে স্যার, ব্ল্যাক ম্যাজিক কোথায় আছে? অথর্ববেদে। তাহলে আমাদের জানি স্যার ব্ল্যাক ম্যাজিক ইজ কল সায়েন্স। তার মানে বেদ সায়েন্স নিয়ে অনেক কিছু জিনিস ওখানে লেখা আছে, যেটা এখনো আমরা ঠিকমতো জ্ঞান দ্বারা বিবেচনা করা এবং সেটাকে নিয়ে ডিসকাশন এবং সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা এখনো চালিয়ে যাচ্ছি বা করতে পারি না। তো নেক্সট আমরা কোশ্চিন করবো স্যার 25। অ্যাজ পার দ্য বেদিক লিটারেচার দ্য টেক্সট গিভেন টু দ্য কিং বাই দ্য পিপল ইজ কল্ড। বৈদিক সাহিত্য অনুসারে জনগণ রাজাকে যে কর প্রদান করতো তার নাম কি ছিল? তার নাম হচ্ছে ছিল স্যার বালি। ঠিক আছে, এখানে কর ছিল বালি। তো বালি মানে তার মানে স্যার এখানের একটা কর ছিল যেটা জনগণ কাকে প্রদান করত? রাজাকে। সেই রাজাকে জনগণ যে করটা প্রদান করত তার নাম কি ছিল? বালি। ক্লিয়ার? কমপ্লিট। এই পিডিএফটা তুমি কোথা থেকে সংগ্রহ করবে? টেলিগ্রাম থেকে। তো টেলিগ্রামে রয়্যাল জিএস স্টাডি বুঝবে, টেলিগ্রাম জয়েন করে নেবে, ওখান থেকে তুমি কোশ্চেন্স পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে স্যার, এই হচ্ছে এটা কোশ্চেন। এটার পর একটু টিফিন নাও, দেন ম্যাথস করাবো।